দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি, কিন্তু দেশকে কখনো ছেড়ে যাননি। বিদেশের মাটিতে বসেই তিনি লিখেছিলেন এমন কিছু চিঠি যা স্বাধীনতার লড়াইকে নতুন দিশা দিয়েছিল। আজ স্বাধীনতা চিঠির তৃতীয় পর্বে খুলে দেখব রাসবিহারী বসুর কিছু ঐতিহাসিক চিঠির পাতা। আসুন শুরু করা যাক। তার আগে একটু রাসবিহারী বসুর সম্পর্কে জেনে নিই চলুন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক নজিরবিহীন অনন্য বিপ্লবীর নাম রাসবিহারী বসু। তার জন্মস্থান চন্দননগরের অদূরে ভদ্রেশ্বর থানার অধীনে পালারাগ বিঘাটি গ্রামে, না বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত সুবলদহ গ্রামে, তা নিয়ে প্রচুর বিতর্ক আছে। যেমন বিতর্ক আছে রাসবিহারীর ব্যক্তিগত জীবন ও বিপ্লবী জীবনের অনেক বিষয় নিয়ে। যতদিন পর্যন্ত না সেগুলো সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে, ততদিন পর্যন্ত রাসবিহারী বসুকে আধুনিক ভারতের বিপ্লবী ইতিহাসে এক প্রহেলিকা বলে মনে হতে পারে। এক কথায় বললে রাসবিহারী চন্দননগরের সন্তান। চন্দননগরের বিপ্লবীদের সাথে যুগান্তর গোষ্ঠীর অরবিন্দ, বারীন্দ্র ঘোষ প্রমুখের যোগাযোগ 1907 সাল থেকেই। অথচ রাসবিহারীকে আমরা সরাসরি বিপ্লবের মঞ্চে পাচ্ছি 1910 সালে, যখন যুগান্তর গোষ্ঠীর অধিকাংশ বিপ্লবী কারান্তরালে এবং তাদের মূল নিয়ন্ত্রক অরবিন্দ ঘোষ পণ্ডিচেরিতে। 1907 থেকে 10 পর্যন্ত রাসবিহারী উত্তর ভারতে চাকরি সূত্রে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়। কিন্তু 1910 সালের পর হঠাৎ তার বাংলার বিপ্লবী মঞ্চে অবতরণ এবং প্রায় সাথে সাথে বাংলার বিপ্লবী সমাজের অন্যতম কর্ণধারে পরিণত হওয়ার বিষয়টা সত্যি খুবই বিষয়জনক। রাসবিহারীর পিতা বিনোদবিহারী বসু ছিলেন নিতান্ত ছাপোষা মানুষ। রাসবিহারীর পড়াশোনা দৌড় খুব বেশি দূর পর্যন্ত নয় বলে মনে করা হয়। কৈশোর বয়স থেকেই রাসবিহারী ছিলেন অত্যন্ত ডানপিটে। পড়াশোনার চেয়ে তার কাছে সেনাবাহিনীর চাকরিতে যোগ দেওয়াটা বেশি জরুরি বলে মনে হয়েছিল। দুবার সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন রাসবিহারী। এটাও হয়তো আশ্চর্য সমাপতন যে রাসবিহারী দুবার বিদেশি শত্রুর হাত থেকে মাতৃভূমিকে মুক্তি করার জন্য সেনা বিদ্রোহের চেষ্টা করেন। একবার দেশের ভিতর থেকে 1915 সালে এবং একবার দেশের বাইরে গিয়ে। বিপ্লবী হিসেবে তার শ্রেষ্ঠ কীর্তি কোনটা তা নিয়েও বহু প্রশ্ন আছে। 1992 সালের 23শে ডিসেম্বর দিল্লির প্রকাশ্য রাজপথে ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের ঘটনা, না 1915 সালে উত্তর ভারত জুড়ে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সুদূর জাপানে বসে পরাজিত ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্গত ভারতীয় সেনাদের সংগঠিত করে আজাদ হিন্দ ফৌজ গঠন করা। রাসবিহারী রূপকার নায়কের মতো দেশের ভিতরে এবং দেশের বাইরে জাপানে গিয়ে অসংখ্যবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন। দেশের অন্যতম সেরা স্বাধীনতা সংগ্রামী হলেও ব্রিটিশ পুলিশ তাকে একদিনের জন্য জেলে ভরে রাখতে পারেনি। রাসবিহারী ভারতের স্বাধীনতার জন্য দীর্ঘ 33 বছর অক্লান্তভাবে লড়াই করেছেন, যা এক কথায় রেকর্ড। কম স্বাধীনতা সংগ্রামী তার মতন এত দীর্ঘদিন একমুখী লক্ষ্য নিয়ে কাজ করে গেছেন। 1915 সালের ব্যর্থ বিপ্লবের নায়ক রাসবিহারী পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে জাপানে চলে যান। এশিয়ার ক্ষুদ্র রাষ্ট্র জাপানের সাহায্য নিয়ে যে একদিন ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, রাসবিহারীর আগে আর কোনো দেশনেতা এটা ভাবতে পারেননি। এদিক থেকে তাকে একজন বিচক্ষণ ভবিষ্যদ্দ্রষ্টা বলা যেতে পারে। জাপানে এসে চরম প্রতিকূল অবস্থার বাধা কাটিয়ে সহায় সম্পদহীন রাসবিহারী নিজের বুদ্ধি বলে বহু লড়াইয়ের মধ্যে দিয়ে একজন অগ্রগণ্য ভারতীয় নেতা হিসেবে বিশ্ববরেণ্য হয়ে ওঠেন। তার সুযোগ্য নেতৃত্ব একে একে প্রতিষ্ঠিত হয় লিগ অফ ইন্ডিয়ান নেশনস, ইন্ডিয়ান মেন্স অ্যাসোসিয়েশন, ভারত জাপান মৈত্রী সংঘ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এবং সর্বোপরি আজাদ হিন্দ ফৌজ। তারই প্রস্তাব অনুযায়ী সুভাষচন্দ্র বসুকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি এবং আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। জাপানে আসার 3 বছর পরে তিনি আইজা সোমা নামে এবং মাদাম কোকো সোমার কন্যা তোশিকাকে বিবাহ করেন। বিদেশিনী এই মহিলার চরম আত্মত্যাগ ছাড়া রাসবিহারীর পক্ষে বিদেশের মাটিতে বসে দেশের জন্য এত দুরূহ কাজ করা সম্ভবপর হতো না। রাসবিহারীর তেশিকোর বিবাহিত জীবন মাত্র 6 বছর। এর মধ্যে তিনি এক পুত্র মাসাহিদো এবং এক কন্যা তেতসুকো জন্ম দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাসবিহারীর একমাত্র পুত্র মাসাহিদো বসুর মৃত্যু হয়। 1945 সালের 21শে জানুয়ারি মাত্র 59 বছর বয়সে মরণব্যাধি টিবিতে আক্রান্ত হয়ে রাসবিহারীর জীবনদীপ নিভে যায়। মৃত্যুর আগে এই মহান বিপ্লবীকে জাপানের সম্রাট শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করেন। ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনে রাসবিহারীর জীবনের একমাত্র লক্ষ্য ছিল। এই লক্ষ্য বাস্তবায়িত করার জন্য
সংকল্পই তাকে ভারত ত্যাগ করে জাপানে আসতে বাধ্য করেছিল। বিদেশের মাটিতে বসে রাসবিহারী সর্বক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতেন এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তাভাবনা করতেন। 1942 সালে রাসবিহারীর টোকিও বেতার ভাষণগুলি পর্যালোচনা করলে বিষয়টি বোঝা যায়। রাসবিহারী বিশ্বাস করতেন কংগ্রেসের নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। সুভাষ বসুর র্যাডিক্যাল নেতৃত্বের প্রতি তার বারবার আস্থা ছিল। 1938 সালে সুভাষ বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন জানতে পেরে রাসবিহারী জাপান থেকে একটি চিঠি লিখে কীভাবে কংগ্রেসকে একটি প্রকৃত বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি ও আদর্শ সমন্বিত প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে বিষয়ে কিছু উপদেশ দিয়েছিলেন। চিঠিটি কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্রের হাতে পৌঁছাবার আগে ব্রিটিশ গোয়েন্দা পুলিশের হস্তগত হয়। ফলে সুভাষচন্দ্রের নেতৃত্বের প্রতি রাসবিহারীর যে পূর্ণ সম্মতি রয়েছে সেটা সুভাষের অগোচর থাকে। রাসবিহারীর মূল ইংরেজি চিঠিটি দেশ স্বাধীন হওয়ার পরে দিল্লি ন্যাশনাল আর্কাইভস এর সৌজন্যে পাওয়া যায়। এই মূল্যবান চিঠিটির বাংলা তর্জমা আপনাদের সামনে পেশ করব। এই মূল্যবান চিঠিটি ছাড়া এ যাবৎ জাপান থেকে রাসবিহারীর লেখা আরও কয়েকটি রাজনৈতিক চিঠির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে দুটো চিঠি 1942 সালে তার একান্ত অনুগামী শচীন সান্যালকে। শচীন সান্যালের বন্দিজীবন গ্রন্থে মূল ইংরেজি চিঠি দুটো ও তার বাংলা তর্জমা দেওয়া হয়েছে। চিঠি দুটিতে দেশের রাজনৈতিক ও বিদেশি রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তার কিছু মন্তব্য রয়েছে। চিঠি দুটো অবিকৃতভাবে আপনাদের কাছে শোনানো হবে। এছাড়া 1922 সালে ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধীকে ভারতের হোম রুলের বিরোধিতা করে রাসবিহারী যে ঐতিহাসিক পত্র লেখেন সেটিও আপনাদের শোনাবো। এই 4টি রাজনৈতিক চিঠির পাশাপাশি রয়েছে আরও 5টি ব্যক্তিগত চিঠি। এই চিঠিগুলোতে জাপানে আশ্রিত ব্যক্তি রাসবিহারীর ভারতে বসবাসকারী নিজের পরিবারবর্গের প্রতি গভীর মমতার পরিচয় পাওয়া যায়। এর মধ্যে 3টে চিঠি লিখেছেন তার বৌমাত্রেয় ভাই বিজন বিহারীকে এবং একটি সহোদরা সুশীলা দেবীকে এবং একটি ভাইপো বিমান বিহারীকে। সবকটি চিঠি আপনাদের পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক। রাসবিহারী বসু টোকিও থেকে সুভাষবাবুকে লিখছেন। প্রিয় সুভাষবাবু, ভারত থেকে আসা এক সংবাদ সূত্র থেকে জেনে খুশি হলাম যে আপনি পরবর্তী কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বাঙালি হিসেবে আমি আপনার জন্য গর্ববোধ করি। ভারতে ব্রিটিশ অধিকারের জন্য বাঙালিরা অংশত দায়ী ছিল এবং আমার মতে বাঙালিদের প্রাথমিক কর্তব্য ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আরও বেশি আত্মত্যাগ করা। বাঙালিরা তাদের আত্মত্যাগ ও নিগ্রহের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামে ভারতকে চালিত করবে বিধির এই বিধান। এই আমার নিশ্চিত বিশ্বাস এবং এই আমার প্রত্যাশা। আমাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনি কংগ্রেসকে সুনির্দিষ্ট নেতৃত্ব দান করবেন। বর্তমানে কংগ্রেস একটা সংকটের মধ্যে দিয়ে চলছে। এটি আপাতত একটি নিয়মতান্ত্রিক সংগঠন এবং তা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলেছে। কোনো পরাধীন দেশে বা নিয়মতান্ত্রিক বা বৈধ সংগঠন কখনোই স্বাধীনতা অর্জন করতে পারে না, যেহেতু গঠনতন্ত্র বা আইন শাসক করা রচনা করে তাদের নিজেদের স্বার্থে ও প্রয়োজনে। ব্রিটিশের চোখে সে সংগঠন অনিয়মতান্ত্রিক বা অবৈধ। কেবলমাত্র এইরূপ সংগঠনই দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আইন অমান্য আন্দোলনের সময় কংগ্রেস অনিয়মতান্ত্রিক সংস্থায় পরিণত হয়েছিল এবং সেই কারণেই তা প্রচুর কাজ করতে পেরেছিল। কিন্তু বর্তমানে তা আবার আগেকার নির্দোষ সংস্থায় ফিরে গিয়েছে। বলতে গেলে কংগ্রেস ও অন্যান্য মডারেট দলগুলোর মধ্যে কার্যত কোনোই পার্থক্য নেই। আমি বুঝে উঠতে পারি না স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি সরকারি পদ গ্রহণ করেছিলেন বলে কংগ্রেসিরা আগে কেন সমালোচনা করেছিল। স্যার সুরেন্দ্রনাথ এবং অন্যান্য মডারেটরা আগেকার তথাকথিত রিফর্মের সময় যা করেছিলেন কংগ্রেসিরা এখন হুবহু তাই করে চলেছে। বরঞ্চ সেই সময়কার মডারেটররা সব রাজনৈতিক বন্দীদের অপরাধ মুকুব করার জন্য যে দাবি জানিয়েছিল তার জন্য তারা শ্রদ্ধার পাত্র। এখন কেবল নির্দিষ্ট সংখ্যক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তখন সব রাজনৈতিক বন্দীদের অপরাধ মুকুব করে মুক্তি দেওয়া হয়েছিল। এই সময় দেশকে সঠিকভাবে চালিত করার জন্য কংগ্রেসের যা দরকার তা হচ্ছে বৈপ্লবিক মনোবৃত্তি। এখন এটি বিবর্তনশীল সংস্থা, এটিকে অবশ্যই একটি বিপ্লবী সংস্থায় পরিণত করতে হবে। সারা দেহ যখন বিষাক্ত হয়ে গেছে তখন কয়েকটি অংশে ওষুধের প্রলেপ দিয়ে কোনো লাভ নেই। অহিংসার ভূতকে ঝেড়ে ফেলতে হবে এবং মূলনীতি পাল্টাতে হবে। সম্ভবপর যে কোনো উপায়
আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, অহিংস হোক, হিংসাত্মক হোক। অহিংস পরিবেশ ভারতীয়দের নিছকই মেয়েলি পুরুষ করে তুলছে। বর্তমান জগতে কোনো জাতি যদি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দুনিয়ায় টিকে থাকতে চায়, তাহলে তার অহিংসার কথা চিন্তা করা উচিত হবে না। এত দীর্ঘকাল ধরে আমাদের কানে পরলৌকিকতার মন্ত্র দেওয়ার ফল আমাদের এই বিপত্তি। এই ধারণাটিকে সম্পূর্ণ বরবাদ করতে হবে। পরলৌকিকতার স্থলে আমাদের প্রথম ইহলৌকিকতার প্রচার করতে হবে, যেমন স্বামী বিবেকানন্দ প্রচার করেছিলেন। দরিদ্র নারায়ণদের জন্য সর্বপ্রথমে অন্ন, বস্ত্র ও আশ্রয়ের সংস্থান করতে হবে। আগে তারা দুনিয়াটাকে উপভোগ করুক, তারপরে স্বর্গের কথা বলা যাবে। মুসলমানরা বলে, পীর, আমির, ফকির। ফকির হও, তবেই দুনিয়াটাকে তুচ্ছ করতে পারবে। যদি ফকির হতে না পারো, অমির হও এবং জীবনটাকে উপভোগ করো। অমির যদি হতে না পারো, পীর হও। তার অর্থ একটাই, কাফেরকে হত্যা করো। তারপরে জনসাধারণের পরলোক স্থিতি তোমাকে বা তোমার কবরকে ভগবান জ্ঞানে পুজো করবে। গীতাও তাই বলে। আমরা যেন আত্মত্যাগ করি, যাতে ভবিষ্যতে বংশধরেরা ভোগ করতে পারে। কেবলমাত্র একটি বিষয়ে কংগ্রেসের মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত, তা সামরিক প্রস্তুতি। এখনও জোট যার মুলুক তার, এ কথা আমাদের মনে রাখতেই হবে। ধর্মের বুলি আউড়িয়ে নিজেদের প্রতারণা করে লাভ নেই। প্রথমে সেনাবাহিনীর সমস্ত শাখাকে নিয়ন্ত্রণ করার জন্য কংগ্রেসের আন্দোলন করা উচিত। শিক্ষা, স্বাস্থ্য রক্ষা ইত্যাদি কখনোই আমাদের স্বাধীন করতে পারবে না। আসল প্রয়োজন শক্তির। আপনার সমস্ত শক্তি এই একটি বিষয় নিবদ্ধ করুন। আমি মনে করি ডক্টর মুঞ্জে সামরিক স্কুল প্রতিষ্ঠিত করে কংগ্রেসের থেকে অনেক বেশি কাজ করেছেন। সর্বপ্রথমে ভারতীয়দের সেনাবাহিনীর কর্তৃত্ব অর্জন করতে হবে। তাদের অর্জন করতে হবে অস্ত্র ধারণের অধিকার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু সংহতি। মুসলমানরাও হিন্দু যখন তারা ভারতে জন্মগ্রহণ করেছে এবং যখন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তুরস্ক, পারস্য, আফগানিস্তান ইত্যাদি অঞ্চলের মুসলমানদের থেকে পৃথক। ইসলামকে হিন্দু পক্ষপুটে আশ্রয় দিতে হিন্দু ধর্মের ঔদার্য অভাব হবে না, অতীতেও যেমন হয়নি। ভারতবাসী মাত্রই হিন্দু, যদিও তারা নানা ধর্মে বিশ্বাসী হতে পারে। যেমন সব জাপানি, যদিও তাদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি থাকতে পারে। কংগ্রেসের উচিত হবে এশিয়াকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সমর্থন করা। চীন জাপান সংঘর্ষে জাপানের উদ্দেশ্যে না বুঝে জাপানকে নিন্দা করা কংগ্রেসের উচিত হবে না। ভারত এবং এশিয়ার অন্যান্য দেশ জাপানের বন্ধু। তার প্রধান উদ্দেশ্য এশিয়ার ব্রিটিশ প্রভাব লোপ করা। চীনে সে তা শুরু করেছে। কংগ্রেসের একটি বিশ্বদৃষ্টি থাকা দরকার। ভারতের স্বার্থে ও প্রয়োজনে আন্তর্জাতিক পরিস্থিতির পর্যবেক্ষণ এবং সদ্ব্যবহার করা উচিত। ব্রিটেনের শত্রুদের সঙ্গে আমাদের মিত্রতা করতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত এই। বাস্তব রাজনীতির ক্ষেত্রে ভগবানের কোনো স্থান থাকবে না, স্বার্থই একমাত্র ভিত্তি। স্বাভাবিক কারণে জাপান এখন ইংল্যান্ড, রাশিয়া ও আমেরিকার চক্ষুশূল। তারা যেন তেন প্রকারে জাপানকে পদোন্নত করতে চায়। জাপানের পতনের সঙ্গেই পুনর্জীবিত স্বাধীন এশিয়ার সব আশা বিলুপ্ত হবে। জাপান বিরোধী আন্দোলন চালিয়ে কংগ্রেস দারুণ ভুল করেছে। আমাদের মনে রাখা উচিত, এমন সময় আসতে পারে যখন ইংল্যান্ড জাপানের কর্মদান করবে এবং জাপানের সংকটকালে ভারতীয়দের জাপান বিরোধী কার্যকলাপের কথা জাপানকে স্মরণ করিয়ে ভারতকে নিয়ন্ত্রণ করে চলবে। এখন ভারতীয়দের পক্ষে সর্বশ্রেষ্ঠ নীতি জাপানকে সমর্থন করা এবং এই সুযোগের সদ্ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব বৃদ্ধি করা এবং আপাতত যতখানি সম্ভব ব্রিটেনের কাছ থেকে সুবিধা আদায় করা। পরাধীন দেশের পক্ষে স্বাধীনতা আন্দোলনে একনায়কত্বের একান্ত দরকার। যুদ্ধের সময় যেমন একনায়কত্ব অপরিহার্য, তেমনি বর্তমানে ভারতের স্বাধীনতা সংগ্রামেও সমান প্রয়োজন একনায়কত্বের। আইন অমান্য আন্দোলনের সময় কিছু পরিমাণ একনায়কত্ব দেখা গিয়েছিল এবং সেই কারণেই সেই আন্দোলন অত সাফল্য লাভ করেছিল। শান্তির সময় গণতন্ত্র চলতে পারে, কিন্তু যুদ্ধের সময় যদি তা মানা হয় তবে সেই দেশে বিপর্যয় অবশ্যম্ভাবী। জীবন কী করে ভোগ করতে হয় তাও যেমন আমরা জানি না, তেমনি জীবন কী করে বিসর্জন দিতে হয় তাও জানি না। আমাদের মুশকিল এখানেই। এই ব্যাপারে আমরা যেন জাপানিদের অনুসরণ করি। তারা এখন তাদের স্বদেশের জন্য হাজারে হাজারে মৃত্যুবরণ করছে। এই আত্মশক্তি আমাদেরও জানতে হবে। আমাদের জানতে হবে কী করে মরতে হয়। তারপরে ভারতের স্বাধীনতার সমস্যার আপনি সমাধান হয়ে যাবে। আপনার উপর আমার আস্থা আছে।
সমালোচনা বাধা বিপত্তি অগ্রাহ্য করে এগিয়ে যান, সঠিক পথে দেশকে চালিত করুন। আপনার এবং ভারতের সাফল্য আসবেই। আশীর্বাদ সহ আপনার প্রীতিভাজন রাসবিহারী বসু। এখন যে চিঠিটি পড়ব সেটি রাসবিহারী বসু লিখছেন তার প্রাণের সহযোদ্ধা এবং সহকারীকে, শচীন সান্যালকে। প্রাণের শচীন, তাহাদিগকে যে আমি অমানসিক নির্যাতন হইতে রক্ষা করিতে পারলাম না, এই ধারণা আমায় নিতান্তই অধীর করিয়া রাখিত। যা হোক, আমি এই বলিয়া নিজেকে সান্ত্বনা দিতাম যে এইরূপ অগ্নির পরশে তাহারা আরও নির্মল ও উজ্জ্বল হইয়া ফিরিবেন। কিন্তু ভাই, তোমার পত্রের স্থানে স্থানে যে নিরাশাবঞ্চক কথা ছিল তা আমার মোটেই ভালো লাগে নাই। আমাদের অফুরন্ত জীবন পড়িয়া রই গেছে, তাই আমাদের কাজও অফুরন্ত। যদি সত্যিই তোমার মধ্যে কোনো কথা থাকে তাহলে তাহা ভাবিবার কিছুই নাই, অবশ্য গোপনে কার্য করিবার কোনো আবশ্যকতাই নাই। তাই এ বিষয়ে তোমার সহিত আমার সম্পূর্ণ মিল আছে। এই আন্তর্জাতিক অবস্থার বিষয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না বললেই হয়। আমরা এ যাবৎ কেবল ভারতের দিকেই নজর রাখিয়াছিলাম, কিন্তু এখন আন্তর্জাতিক অবস্থার কথা আমি কতক বুঝিতেছি আরম্ভ করিয়াছি। এই জন্য আমার পূর্বের অনেক মতামতের পরিবর্তন হইয়াছে। ভাই, একটি কথা মনে রেখো, পরিশেষে আমাদিগকে সমগ্র পৃথিবীর সমস্যা লইয়া মাথা ঘামাইতে হইবে। এ বিষয়ে নিয়তি আমাদিগকে টানিয়া লইয়া যাইবে। জগতে নতুন যুগ আনয়ন করিয়া সত্য শান্তির স্থাপন করিবার দায়িত্ব ভারতের উপরেই পড়েছে। ভারতের স্বাধীনতার প্রয়োজন কেবল এই জন্যই। পরের চিঠিটিও তিনি লিখছেন তার প্রিয় শচীনকে। তিনি লিখছেন, তোমার চিঠি কাল পাইলাম, লিখিয়াছ আমার পত্রে তোমার আশা মোটে নেই। তোমার প্রাণের কি বাসনা ছিল? আমার তো মনে হয় আমার পত্রে আমি যথেষ্ট পরিষ্কার করিয়াই সব কথা লিখিয়াছিলাম। অবশ্য এমন অনেক কথাই আছে যা পত্রে লেখা সম্ভব নয়। যতদিন না পুনরায় আমাদের সাক্ষাৎ হয় ততদিন সেসব বিষয়ে জানিবার আর উপায় নেই। তবে সবচেয়ে জানাবার কথা এই যে আমার মনের ভাব পূর্বাপেক্ষা অনেক পরিমাণেই প্রসারণ লাভ করিয়াছে। এ কথা আমার পূর্বের পত্রেও কটা জানাইবার চেষ্টা করেছি। পূর্ণ স্বাধীনতা ভারতের চাই, কারণ ভারতের স্বাধীনতার উপর জগতের অনেক মঙ্গল নির্ভর করছে। ভারতের স্বাধীনতার সার্থকতা সেই দিনেই হবে যেদিন পৃথিবী হইতে সাম্রাজ্যবাদ ও গায়ের জোরের আধিপত্য দূর হইয়া যাইবে। এই জন্যই ভারতের স্বাধীনতার একমাত্র প্রয়োজন। স্বাধীন ভারতের উপরই এই দায়িত্ব রহিয়াছে যে জগৎকে এমনভাবে পরিবর্তিত করিয়া তোলা যাহাতে সকলে এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ইহারাই জন্য ভারত বাঁচিয়া আছে, আর ভারতের উদ্দেশ্য এই। তাই তোমার আমারও এই উদ্দেশ্য। আমি জাপানকে বড় ভালোবাসি এবং তাহাকে আমি শ্রদ্ধা করিতে আরম্ভ করিয়াছি, কারণ আমার মনে এই বিশ্বাস দৃঢ়মূল হইয়াছে যে জাপান এশিয়ার স্বাধীনতার জন্য উপযুক্ত মুহূর্তে মাথা তুলিয়া দাঁড়াবে। আমি যখন প্রথম জাপানে আসি তখন ভারতের কথা জাপান বড় বেশি কিছু জানিত না, কিন্তু এখন আমাদের চেষ্টায় ও আত্মত্যাগে প্রত্যেক জাপানি ভারতে প্রত্যেক ঘটনা উৎসুক নয়নে দেখিয়া যাইতেছে। আমার এখানে বহু জাপানি বন্ধু আছে, তাহারা কেহ জাপান গভর্নমেন্টের মন্ত্রিসভার সভ্য, কেহ উকিল, কেহ পার্লামেন্টের সভ্য, কেহ বা সংবাদপত্রের পরিচালক ও সম্পাদক। আবার ছাত্রমহলেও আমার বিস্তর বন্ধু আছেন। মহাত্মা গান্ধী ও ভারতের আন্দোলনে সংক্রান্ত অনেক পুস্তক জাপানি ভাষায় প্রকাশিত হইয়াছে, যা জাপানের অনেক সাময়িক পত্রিকাদিতে ভারতের কথা প্রকাশিত হয়। এই মাসেই টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর ভারত সংক্রান্ত এক বিরাট গ্রন্থ লিখিয়াছে। আগামী মাসে আমায় 3 দিবস ভারত সন্ধানীয় বক্তৃতা দিতে হইবে। আর জাপানের অধিকাংশ যুবকই এশিয়ার স্বাধীনতার মর্ম গ্রহণ করিতে পারিয়াছেন। পারস্য হইতে চীন পর্যন্ত নবজাগরণের যে লক্ষণ দেখা হইতেছে, তাহার সহিত জাপানের অনেক পদস্থ কাজকর্মচারীও প্রভৃতি সহানুভূতি আছে। এখানকার জাতীয় বিশেষত্ব হইল দেশের জন্য প্রীতি, তাই যাহার মধ্যেই জাপানিরা দেশপ্রীতি দেখাইতে পায় তাহাকেই ইহার বড় ভালোবাসে, এবং এই জন্যই আমাদের মতো লোকেরা এখানে আশ্রয় পাইছে। জাপানের সহায়তা ও ভালোবাসা না পাইলে বহুদিন পূর্বে আমায় ইহলোক ত্যাগ করিতে হইত। ভাই, দেশে ফিরিবার বিষয়ে আমি এইটুকুই বলতে পারি যে দেশ যতদিন না স্বাধীন হয় ততদিন দেশে ফিরিতেছি না। তোমার বৌদিদি বাংলা শিখিতেছেন। 1922। ভালো থেকো। 1922 সালে ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধীকে লেখা রাসবিহারী বসুর একটি চিঠি।
তিনি লিখছেন, জাপানে নির্বাসিত একজন ভারতীয় আমি। বুঝতে পারছি না আপনার সাথে অথবা অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দদের সাথে আমার মতো নগণ্য একজন ব্যক্তির তর্কে সামিল হওয়া ঔদ্ধত্য হবে কি না। আপনারা সকলেই বহু সময় ব্যয় করে ও বহু পরিশ্রম স্বীকার করে ইংরেজের লেখকদের লেখা রাজনীতি ও দর্শন আয়ত্ত করে ভারতের রাজনীতির জগতে বিশেষজ্ঞ বলে পরিচিত লাভ করেছেন। আমি নিজেও ভারতবাসী এবং অতীতে নিজের মতো করে নিজের ক্ষমতা অনুযায়ী মাতৃভূমির সেবা করিয়াছি এবং ভবিষ্যতেও সেটা করব আশা করছি। তবে আমার পথ ভিন্ন। যাই হোক, আমি যে প্রশ্ন উত্থাপন করব তা খুব গুরুত্বপূর্ণ এবং তার স্পষ্ট উত্তর আমার কাছে অতি মূল্যবান। 1922 সালের 3রা অগস্ট ইয়াং ইন্ডিয়া পত্রিকায় অস্ট্রেলিয়ার শ্রমিক শ্রেণীর এক পত্রিকা থেকে গৃহীত স্বাধীন জাতিসমূহের মনোভাব নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধে মিস্টার শাস্ত্রী দৌত্যের যথোচিত নিন্দা করা হয়েছে। এই প্রবন্ধে মন্তব্য করা হয়েছে যে জনসাধারণের বিনা অনুমতিতে সৈন্যদলের দ্বারা শাসিত বৈদেশিক শাসনকে অনুমোদন করে যে ভারতীয়তার প্রতি অস্ট্রেলিয়ার শ্রমিকগণকে যে অশ্রদ্ধা ও বিরক্তি প্রকাশ করবে, এতে তার আশ্চর্যের কী আছে। আমি সম্ভ্রমের সাথে প্রশ্ন করছি যে কোথাও কি এমন একটাও নজির পাওয়া যাবে যেখানে প্রজার অনুমতি নিয়ে বৈদেশিক শাসন প্রতিষ্ঠা হয়েছে? এরকম ঘটনা যদি ঘটে থাকে, অবশ্যই আপনারা পত্রিকায় সেই উদাহরণ প্রকাশ করে ভারতবাসীদের তা জানাবেন। কেবল মানুষই নয়, জীবজন্তু, উদ্ভিদ সকলেরই সর্বাঙ্গীন পুষ্টির জন্য পূর্ণ স্বাধীনতা চাই। একজনের উপর আর আরেকজনের প্রভুত্ব অস্বাভাবিক ও মানুষের বিচার বুদ্ধি ও বিচার শক্তির পূর্ণ বিকাশের ক্ষেত্রে অন্তরায়। কোনো জাতি অপর কোনো জাতির দ্বারা শাসিত হতে চায় না, এটা প্রকৃতি বিরুদ্ধ। কেবলমাত্র ইংরেজদের দ্বারা লিখিত রাজনীতিতে বইয়ে দেখা যায় প্রজার অনুমতিক্রমে বৈদেশিক শাসন। পৃথিবীর আর কোনো দেশ এরকম কথা বলে না। হয়তো স্বাধীনতা, নয় পরাধীনতা, এই দুইয়ে মধ্যবর্তী আর কোনো কিছুই সম্ভব নয়। যদি আপনিও অন্যান্য ভারতীয় নেতাগণ প্রভৃতই ভারতের স্বাধীনতা অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ হবেন, তবে আপনারা ইংরেজদের সাথে সফল সম্বন্ধ বিচ্ছিন্ন করার জন্য প্রস্তুত হন এবং সেই কথাই জনসাধারণের নিকট প্রকাশ করুন। আর যদি কংগ্রেসের উদ্দেশ্য পূর্ণ স্বাধীনতা না হয়ে শুধু বিজেতার কাছ থেকে কিছু সহৃদয় ব্যবহার লাভ ও সৌজন্য হোম রুলের প্রার্থনা, অর্থাৎ কিনা ভারতবাসীর দাসত্বের চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, তাহলে কংগ্রেসের উচিত সে কথা স্পষ্ট করে উল্লেখ করা। প্রজার মত অনুযায়ী বৈদেশিক শাসনকে অনুমোদনের অর্থ হল অস্বাভাবিক পন্থাবলম্বন, যেখানে শুভ থেকে অশুভর আশঙ্কাই অধিক। অনেক মার্কিন ও জাপানি আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষজ্ঞের সাথে আমি এই বিষয়ে আলোচনা করেছি। হোম রুল বা সাম্রাজ্যের তুল্য অংশীদার শব্দবন্ধের দ্বারা ভারতীয় রাজনীতিকতার কী বলতে চান বা বোঝেন তা অনুধাবন করতে আমি সম্পূর্ণ অসমর্থ। অস্ট্রেলিয়া বা কানাডার পক্ষে সাম্রাজ্যের ভেতর থেকে স্বাধীনতা লাভ সম্ভব, কারণ তারা সকলেই ইংরেজ সন্তান অথবা ইংরেজ জাতিরই শাখা। তাদের সমাজনীতি, সংস্কার, ধর্মবিশ্বাস, ভাষা এবং কৃষ্টি সম্পূর্ণ এক। তারা যখন তাদের সাম্রাজ্য বলেন, তখন তারা একটুও মিথ্যা কথা বলেন না অথবা কোনো প্রকার অত্যুক্তি করেন না। ভারতের কথা সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষ তারা জয় করেছেন। ভারত পরাধীন দেশ। ভারতবর্ষের সমাজ, নীতি, ধর্ম, সংস্কার, ভাষা এবং কৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতের অবস্থানের অর্থ পরাধীনতা ও দাসত্ব স্বীকার। স্বাধীনতা ও দাসত্ব একসাথে চলতে পারে না। ভারতবর্ষ যদি স্বাধীনতা দাবি করতে চায়, তবে তাকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। অবশ্য ভারত ব্রিটিশের সাথে সন্ধি করতে পারে, কিন্তু সে হবে সমানে সমানে সখ্যতা, দুই স্বাধীন দেশের মধ্যে মিত্রতা। ভারত যদি হোম রুলের দাবি করে, অর্থাৎ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থেকে অংশীদার হতে চায়, তবে তার অর্থ দাসত্বের চিরস্থায়ী বন্দোবস্ত। 1919 সালের শেষে কিংবা 1920 সালের প্রথমে জাপান থেকে একটি ছোট্ট চিঠি লেখেন রাসবিহারী তার ভ্রাতা বিজন বিহারী বসুকে। তিনি লিখছেন, প্রিয় বিজন, অনেক দিন হলো আমি তোমার চিঠি পাই না। আশা করছি যে তুমি তোমার পরিবার সহ সুস্থ ও সতেজ আছো। আজ আমি তোমাকে 5 পাউন্ড অর্থাৎ প্রায় 7 টাকার সমান পাঠাচ্ছি। এটা দিয়ে তোমার ছেলেকে কোনো উপহার কিনে দেবে। নববর্ষে এটা তোমার ছেলেকে আমার উপহার। চন্দননগরের বাড়িতে এখন কারা বাস করছো?
বাড়িটি কি ভাড়ার টাকায় পুরোপুরি মেরামত করা হয়েছে? তুমি কি সুশীলাকে লিখেছো নগেন দাদা এখন কোথায় আছে এবং সে কী করছে? সুবলদহে আমাদের জমিটার কি হলো? বেচে দিচ্ছ না কেন? তোমাকে, তোমার পরিবার ও ছেলেকে আমার আশীর্বাদ, রাসবিহারী। এখানে বলে রাখা ভালো, সুশীলা হচ্ছে রাসবিহারী বাবুর সহোদরা, আর নগেন দাদা অর্থাৎ নগেন দাদা হচ্ছেন রাসবিহারী বাবুর ডাক নাম সম্ভবত। সেই নামে সুশীলা দেবীকে তাকে ডাকতেন। রাসবিহারী বসু বিজনবাবুকে আরও একটা চিঠিতে লিখেছিল। সেখানে তিনি লিখছেন, গত মাসের 14 তারিখে লেখা তোমার চিঠি গতকাল রাতে পেয়েছি। ছবিগুলো পেয়ে আমি খুশি হলাম। তোমার চেহারা তো অবিকল বাবার মতো। সত্যিই তো, আমি তোমাদের গত 25 বছরে বেশি হলো চোখেই দেখিনি, এবং এটা তো খুব স্বাভাবিক যে আমি তোমাদের দেখতে চাইব, কিন্তু সব কিছুই সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। বৌমার ইচ্ছা অনুযায়ী আমার ছেলে মাসাহিদোর এবং মেয়ের তেতসুর একটি ফটো আমি তোমাকে পাঠাচ্ছি। আমরা সকলেই ভালো আছি। আমার ছেলে এখন মিডল স্কুলের 5ম শ্রেণীর ছাত্র এবং সে আগামী বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আমার মেয়ে এখন বালিকা উচ্চ বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। ওদের মা বাংলা শিখেছিল, কিন্তু তার মৃত্যুর পরে ছেলে মেয়েকে বাংলা শেখানোর কেউ নেই। শীষের কাছ থেকে জানতে পারলাম যে ফাচু খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছে, কিন্তু ফাচু এখনও পর্যন্ত আমাকে কিছু জানায়নি। এসব ছোটোখাটো ব্যাপারে ঝগড়া করা অর্থহীন। যদি পারো ফাচুর বিয়েতে কলকাতায় যেও, অবশ্য যদি আমার এই চিঠির বিয়ের আগে তোমার কাছে পৌঁছয়। যদিও ফাচুর নিজের থেকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তবুও বৌমাকে বলো সে নিজে নিমন্ত্রণ না করলেও যেন কিছু মনে না করেন। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের ক্ষেত্রে উচ্চ আদর্শকে আঁকড়ে ধরে থাকা এবং কাজ করা। ছোটোখাটো অকিঞ্চিতকর ব্যাপার নিয়ে মেজাজ হারানো ঠিক নয়। আমাদের প্রত্যেকেরই উদার হৃদয় হওয়া এবং অন্যান্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। তুমি কি সুশীলের সাথে যোগাযোগ রাখো? যদি না রাখো তবে তা করো। যদি তোমার আর্থিক সঙ্গতি থাকে তবে তাকে মাঝে মাঝে 10-20 টাকাও পাঠাও। আমাদের বাড়িতে এখন কে বাস করে? আমার মনে হয় ভাড়া দেওয়া হয়েছে। যদি ভাড়া দেওয়া হয় তবে ভাড়ার টাকায় কি হচ্ছে? আমার মনে হয় ভাড়ার টাকায় সুশীলাকে কিছুটা পরিমাণ হলেও সাহায্য করা যেতে পারে। তোমার কি মত? যদি তুমি রাজি হও তবে তোমার এ ব্যাপারে কিছু করা উচিত। তোমাদের সকলকে ভালোবাসা ও আশীর্বাদ সহ তোমাদের স্নেহাশ্রিত রাসবিহারী। 27শে জানুয়ারি 1934 সালে রাসবিহারী বসু তার সহোদরা সুশীলাবালা সরকারকে জাপান থেকে একটি চিঠি লেখেন। তিনি লিখছেন, স্নেহের সুশীলা, তোমার পত্র পাইলাম, টাকা পাইছ জানিয়া খুশি হইলাম। আমার অবস্থা এখন অতটা ভালো নয় বলিয়া টাকা পাঠাইতে পারিলাম না। যখন পারিব পাঠাইব। 1 সপ্তাহ পর কিছু টাকা পাঠাইবার চেষ্টা করিব। মাসিমার শরীর খারাপ জানিয়া চিন্তিত রইলাম। তিনি কেমন আছেন লিখো এবং তাহাকে আমার প্রণাম দিও। তাহার সেবা খুব ভালো করিয়া করিও, চরকা ছাড়িও না। ইতি শ্রী রাসবিহারী বসু। রাসবিহারী বসু তার ভাইপোর সাথেও চিঠিতে কথা বলেছিলেন। সেই চিঠিটি তুলে ধরছে। আমার সবচেয়ে আদরের বিমান, আমি তোমার 14 তারিখের চিঠি পেয়ে কী যে আনন্দ পেয়েছি। আমার চিঠিটি আগে পড়ো, তারপর উত্তর দিও। তুমি এখন কি পড়ছো? তুমি এখন কোন ক্লাসে? হ্যাঁ, যখন তুমি অনেক বড় হবে তখন তুমি আমার কাছে আসবে। তোমার জাট্টুতো ভাই বোনেরা এখন হায়ার স্কুলে পড়ছে। তারা ইংরাজিও পড়ছে, কারণ এখানে এটা তাদের আবশ্যিক বিষয়। প্রত্যেকের কাছেই সবচেয়ে প্রয়োজনীয় হলো স্বাস্থ্য, তারপর ব্যক্তিত্ব এবং সর্বশেষে শিক্ষা। যখন তুমি এখানে আসবে আমি তখন তোমার জীবনের আরও অনেক বিষয়ে বলবো। তোমার মা ও বিমলকে আমার স্নেহাশীর্বাদ দিও। জাপান একটি মনোরম দেশ। জল, হাওয়া স্বাস্থ্যকর এবং সারা দেশটা পাহাড়, হ্রদ, নদী এবং সমুদ্রের সুন্দর সুন্দর দৃশ্যপূর্ণ। এখানকার লোকেরা প্রচণ্ড দেশপ্রেমিক, পরিচ্ছন্ন, বিনয়ী, সাহসী এবং ধার্মিক। যখন তুমি বড় হবে তখন তুমি জাপানকে চিনবে। এখন এখানে গ্রীষ্ম, কিন্তু তাপমাত্রা কদাচিৎ 90 ডিগ্রির ওপরে ওঠে। সাধারণত দিনে 80 থেকে 90 ডিগ্রির মধ্যে এবং রাতে 70 থেকে 80 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে। জাপানিদের মতন দেশপ্রেমিক, পরিচ্ছন্ন, বিনয়ী, সাহসী এবং ধার্মিক হওয়ার চেষ্টা করো। তোমার স্নেহের জেঠু রাসবিহারী বসু। রাসবিহারী বসু তার জীবদ্দশায় জাপান থেকে যা যা চিঠি লিখেছিলেন সেই সব
তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। এই সব চিঠির কথা আপনারা জানতেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সবকটাই করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।